প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, এই ভিডিওটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির উৎস, প্রেক্ষাপট ও লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা তুলে ধরেছি। যে কবিতায় মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকাকে এক নারীর সঙ্গে তুলনা করেছেন। কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু পরবর্তীকালে পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণের 16 সংখ্যক কবিতা হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর সঞ্চয়িতা কাব্য সংকলনে আফ্রিকা নামে সংকলিত হয়। এটি একটি সাম্রাজ্যবাদ বিরোধী কবিতা। পৃথিবীর যেখানেই মানবতার অপমান ঘটেছে বা স্বাধীনতা বিপন্ন হয়েছে, সেই সব কিছু কবিকে গভীরভাবে মর্মাহত করেছে, আর তার বিরুদ্ধে তলোয়ারের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে কলম ধরেছেন। মূল কবিতায় যাওয়ার আগে কবিতার প্রেক্ষাপট অবশ্যই জানা দরকার। প্রেক্ষাপট ভালো করে বুঝতে পারলে কবিতাটি বুঝতে অনেকটা সহজ হবে। আদিম যুগে প্রাচ্য ভূভাগ থেকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আফ্রিকা বিচ্ছিন্ন হয় এবং অন্ধকার গভীর অরণ্যে আবদ্ধ হয়ে পড়ে। আর এই অন্ধকার দুর্গম স্থান বাইরের পৃথিবীর কাছে অজানা থেকে যায় যুগ যুগ ধরে। যে আফ্রিকা সভ্য সমাজের কাছে ছিল উপেক্ষার পাত্র, কিন্তু পরবর্তীতে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও কৃতদাস সংগ্রহের স্থান হিসেবে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকাকে শৃঙ্খলিত করার জন্য এগিয়ে আসে। দুর্গম আফ্রিকায় প্রবেশ করে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তি চালাতে থাকে তীব্র শোষণ, শাসন ও অত্যাচার। তাদের অত্যাচারে রক্তে অশ্রুতে মিশে যায় আফ্রিকার মানবতা। সভ্য দুনিয়া সভ্যতার সংজ্ঞা ভুলে আফ্রিকার উপর অমানবিকভাবে ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে 1935 খ্রিস্টাব্দে ফ্যাসিবাদী বেনিতো মুসলিনের নির্দেশে ইথিওপিয়া তথা আবিসিনিয়ার উপর হিংসাত্মক আক্রমণকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেননি। এইরূপ পরিস্থিতিতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য অমিয় চক্রবর্তীর অনুরোধে কবি লেখেন আফ্রিকা কবিতাটি। যে কবিতায় কবি আফ্রিকার উৎপত্তি ও রক্তাক্ত ইতিহাসকে তুলে ধরে পাশ্চাত্য ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে তীব্র অনাস্থা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন, মানবতাবাদের অপমানের প্রতিবাদ জানিয়েছেন এবং আফ্রিকা ও তার অধিবাসীদের উপর যে অত্যাচার হয়েছে তার ক্ষমা ভিক্ষা প্রার্থনা করাই সভ্যতার বড় কর্তব্য হওয়া উচিত বলে কবি মনে করেন। শুরু করছি মূল কবিতাটি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত শব্দের অর্থ দিশাহীন বা দিশেহারা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগ বলতে বিশ্ব সৃষ্টির সূচনা পর্বের কথা বলা হয়েছে, যে সময়ে সৃষ্টিকর্তা নিজেই নিজের সৃষ্টি নিয়ে অসন্তুষ্ট ছিল। সেই আদিম সময়ে স্রষ্টা তার নিজের সৃষ্টিকে নিখুঁত রূপদান করার জন্য নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত বা ধ্বংস করে। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। স্রষ্টা নতুন রূপ দিতে গিয়ে সন্তুষ্ট না হয়ে অধৈর্য হয়ে পড়েন আর ঘন ঘন মাথা নেড়ে অসন্তোষ প্রকাশ করছিলেন। এইরূপ পরিস্থিতিতে উত্তাল সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর অর্থাৎ পৃথিবীর পূর্ব অংশ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল এমনই এক ভৌগোলিক অবস্থানে যা আফ্রিকাকে এক নতুন মাত্রা দান করে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে বাঁধা হলো বনস্পতির নিবিড় পাহারায়। এখানে বনস্পতির নিবিড় পাহারা বলতে ঘন অরণ্য দ্বারা আবৃত আফ্রিকার পরিবেশকে চিহ্নিত করা হয়েছে। বনস্পতি হলো বড় বড় গাছ। বড় বড় গাছের উপরের অংশ একটি অপরটির সঙ্গে জড়িয়ে চাঁদোয়া সৃষ্টি করে, সূর্যের আলো আটকে দেয়। কৃপণ আলোর অন্তপুর বলতে তমসাবৃত বা অন্ধকারে ঢাকা আফ্রিকাকেই বোঝানো হয়েছে। এই পেরাতে কিভাবে আফ্রিকার জন্ম হলো তা কবি তুলে ধরেছেন। সৃষ্টিকর্তা আদিম যুগে নিজের সৃষ্টিতে সন্তুষ্ট না হয়ে ভাঙ্গা গড়ার খেলায় মেতে ওঠে আর ধৈর্য হারিয়ে মাথা নাড়াতে থাকে। সেই পরিস্থিতিতে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে পৃথিবীর পূর্ব ভাগ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে বড় বড় গাছের নিবিড় পাহারায় বেঁধে ফেলে আফ্রিকাকে কৃপণ আলোর
অন্তপুরে পরিণত করে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। সেখানে নিভৃত অবকাশে তুমি বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। সেখানে বলতে পৃথিবীর পূর্ব অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর, পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হওয়ার পর ঘন অরণ্যের ঘেরাটোপে বন্দী হয়ে আফ্রিকা পেয়েছিল নিভৃত অবকাশ বা অবসর। আর এই অবসরে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। প্রতিকূলতার মধ্য দিয়ে নিজস্ব কৌশলে আফ্রিকা চিনে নিচ্ছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু এর মধ্য দিয়ে অচেনা প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ দিককেই প্রকাশ করা হয়েছে। বাইরের পৃথিবীর চোখের আড়ালে প্রকৃতি নিজের মতো করে আফ্রিকাকে গড়ে তোলে। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিরন্তর সংগ্রাম করে ক্রমে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে আফ্রিকা নিজেকে প্রকাশ করে, যা সভ্য সমাজের কাছে উপেক্ষিত। সৃষ্টির প্রথম পর্বে প্রকৃতি তার দৃষ্টি অতীত জাদু দিয়ে আফ্রিকার মধ্যে মন্ত্র জাগাচ্ছিল। দৃষ্টি অতীত, যা চোখে পড়ে না। চেতনাতীত মানে চেতনা বা জ্ঞানের অতীত বা অনুভূতিহীন। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবিনী নাদে। আফ্রিকা মুক্তি পাওয়ার জন্য বেছে নেয় প্রত্যাঘাতের পথ। যেহেতু আফ্রিকার জন্মলগ্নে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত প্রতিকূল ও ভীষণ, তাই আফ্রিকা প্রকৃতির রুদ্র রূপকে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করে। দুর্গম আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় ও বিধ্বংসী তাণ্ডব লীলার প্রচণ্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। শঙ্কা শব্দের অর্থ ভয়। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। বিভীষিকা হলো ভয় প্রদর্শন, আর তাণ্ডব শব্দের অর্থ হলো উদ্দাম নৃত্য। আফ্রিকা আপন সত্তাকে বিভীষিকা পূর্ণ করে তুলে দামামার তীব্র শব্দে তাণ্ডব নৃত্য করে মনের মধ্যে জেগে ওঠা শঙ্কাকে বা ভয়কে দূর করতে চায়। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। ছায়াবৃতা শব্দটির আক্ষরিক অর্থ ছায়া দ্বারা আচ্ছন্ন বা ছায়া ঢাকা। এখানে ছায়াবৃতা বলতে আফ্রিকাকেই বোঝানো হয়েছে। আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলেছেন কারণ ঘন অরণ্য ভেদ করে সূর্যের আলো একদিকে যেমন প্রবেশ করতে পারে না, তেমনি অন্যদিকে দুর্গম আফ্রিকায় সভ্যতার আলো তখনও প্রবেশ করেনি। কালো ঘোমটার নিচে এই কথা কেন বলা হয়েছে? কারণ ঘোমটা মুখাবয়বকে আড়াল করে রাখে, তেমনি আফ্রিকাও যেন সভ্য জগৎ থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল ঘন অরণ্যের কালো ঘোমটার নিচে। অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। একদিকে দুর্গম ও ভয়ঙ্কর পরিবেশ, অন্যদিকে সেই পরিবেশকে সভ্য জগতের উপেক্ষার আবিল দৃষ্টির জন্য আফ্রিকা অপরিচিত থেকে যায়। আবিল শব্দের অর্থ ঘোলা বা অস্বচ্ছ। এলো ওরা লোহার হাত করে নিয়ে। ওরা বলতে কবি পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিকে চিহ্নিত করেছেন, যারা আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছেন। তারা কেন এলো বা তাদের আসার কারণ কি? প্রাথমিক অবস্থায় আফ্রিকার দুর্গম পরিবেশ তেমন গুরুত্ব না পেলেও পরবর্তীতে আফ্রিকার বিপুল প্রাকৃতিক ও মানব সম্পদ পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিকে আকৃষ্ট করে, যার কারণে সেই লোভী পশ্চিমী শক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আফ্রিকার মানুষদের কৃতদাস বানায় ও লোহার হাতকড়ি পরায়। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, সেই পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির নখ আফ্রিকার নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলে কবি উল্লেখ করেছেন। আফ্রিকার ঘন জঙ্গলে যে হিংস্র পশুরা রয়েছে, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের নির্মম হিংস্রতা সেই সব হিংস্র প্রাণীদের চেয়েও ভয়ঙ্কর। এলো
মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এখানে মানুষ ধরার দল বলতে পশ্চিমী সাম্রাজ্যবাদীদেরকে বোঝানো হয়েছে, যারা নির্দয়, অত্যাচারী, স্বার্থলোভী, কৃতদাস ব্যবসায়ী ও আগ্রাসী মনোভাবাপন্ন। এদের মানুষ ধরার দল বলা হয়েছে কারণ এরা আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের বন্দি করে কৃতদাসে পরিণত করে এবং ইউরোপের বিভিন্ন বাজারে মোটা অর্থে বিক্রি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। আসলে কবি এদের অসভ্য অমানবিকতাকে প্রকাশ করেছেন। গর্বে যারা অন্ধ, গর্বে অন্ধ হওয়ার কারণ এই মানুষ ধরার দল বিজ্ঞান প্রযুক্তি সহ নানা দিক থেকে উন্নতির মধ্য দিয়ে নিজেদের সভ্য ভেবে অন্ধকারাচ্ছন্ন আফ্রিকাকে উপেক্ষার আবিল দৃষ্টিতে দেখতে থাকে এবং আফ্রিকার লোক সংস্কৃতিকে মূল্যহীন ভাবে, কিন্তু আফ্রিকার প্রাকৃতিক সম্পদ তাদেরকে অন্ধ করে তোলে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। অরণ্য সূর্যহারা কারণ আফ্রিকার অরণ্য যে চাঁদোয়া তৈরি করে সেই চাঁদোয়া ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই অরণ্য সূর্যহারা। সাম্রাজ্যবাদী শক্তি ক্ষমতা বলে আফ্রিকার সভ্যতা সংস্কৃতি ও মানবতার অপমৃত্যু ঘটিয়েছে, তাই কবি সভ্য সমাজের গর্বকে আফ্রিকার গভীর অন্ধকার ভূমির চেয়ে অন্ধ বলে মনে করেন। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ বলা হয়েছে কারণ পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তি সভ্য হিসেবে পরিচিতি পেলেও তাদের কার্যকলাপে সেই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। তারা সভ্য সমাজের বৈশিষ্ট্য ভুলে আফ্রিকার সম্পদ লুট করে, সেখানকার মানুষদের কৃতদাসে পরিণত করে। তাদের লোভ ও আগ্রাসনে আফ্রিকার স্বর্গীয় সুষমা বিনষ্ট হয়ে নারকীয় পরিবেশ তৈরি করে। সভ্যের বর্বর লোভ বলতে কবি এই দিকটিকেই ইঙ্গিত করেছেন। আর তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আফ্রিকার ইতিহাসকে কালিমালিপ্ত করে নিজেদের অমানুষতার নগ্ন রূপ প্রকাশ করে ফেলে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকার উপর যে অত্যাচার চলতে থাকে তাকে ভাষায় প্রকাশ করা কঠিন, তাই কবি আফ্রিকার ক্রন্দনকে ভাষাহীন বলেছেন। যে অত্যাচারের মধ্য দিয়ে তৈরি হওয়া ক্রন্দনে ভারী হয়ে উঠল আফ্রিকার অরণ্যপথ। অত্যাচারে আফ্রিকার মাটি আফ্রিকার মানুষের রক্তে হয়ে ওঠে সিক্ত, ধূলি হয়ে ওঠে পঙ্কিল। পঙ্কিল শব্দের অর্থ হলো কর্দমাক্ত। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অত্যাচারী শক্তিকে এখানে কবি দস্যু বলে উল্লেখ করেছেন। এই দস্যুর দল আফ্রিকার বিভিন্ন প্রান্তে চালাতে থাকে প্রচণ্ড অত্যাচার, আর তাদের কাটামারা জুতোর তলায় পিষ্ট হয়ে বিভৎস কাদার পিণ্ডতে পরিণত হয় আফ্রিকার মানবকুল। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দীর্ঘ সময় ধরে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপর চালাতে থাকে অত্যাচার, শোষণ, শাসন। আফ্রিকানদের আবদ্ধ করে রাখে দাসত্বের শৃঙ্খলে। আফ্রিকানদের স্বপ্নকে জুতোর তলায় পিষিয়ে এমনই এক অপমানিত ইতিহাস তৈরি করল যে কলঙ্কিত ইতিহাসকে কবি চিরচিহ্ন শব্দটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। সমুদ্র পারে বলতে ইউরোপ মহাদেশকে বোঝানো হয়েছে। আর সেই মুহূর্ত বলতে যে সময়ে আফ্রিকার উপর ঔপনিবেশিক শক্তির শোষণ অত্যাচার চলছিল তাকে চিহ্নিত করা হয়েছে। কবি বিপরীতধর্মী চিত্র উপস্থাপন করে প্রতিবাদে গর্জে উঠেছেন। অমানবিক অত্যাচারে আফ্রিকাবাসীর রক্ত ও ঘামে অরণ্যপথের ধুলো যখন কাদায় পরিণত হয়েছিল, আর সেই সময়ে দয়াময় দেবতার নামে সকাল সন্ধ্যায় পুজোর ঘণ্টা বাজছিল, শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অবিচার ও অত্যাচারের প্রতিবাদ না করে
সুন্দরীর উপাসক হয়ে থাকাকে কবি মেনে নিতে পারেননি। কবি এর মাধ্যমে দ্বিচারিতাকে তুলে ধরেছেন। সচেতন শিল্পী সাহিত্যিকদের এইরূপ আচরণ যে শোভনীয় নয়, এটাই কবি মনে করিয়ে দিয়েছেন। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। পশ্চিম দিগন্ত বলতে ইউরোপকে বোঝানো হয়েছে। প্রদোষকাল শব্দটির অর্থ সন্ধ্যা, অর্থাৎ দিনের শেষ সময়। ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস এর মধ্য দিয়ে সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে বোঝানো হয়েছে। ঔপনিবেশিক শক্তিগুলি তাদের ক্ষমতা দম্ভ প্রকাশ করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। কবি গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসা বলতে আড়াল থেকে শোষণ, অত্যাচার চালানো পার্শ্বিক শক্তির সামনাসামনি আশাকে বোঝাতে চেয়েছেন, যার মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির বাইরের সুন্দর আবরণটি খসে গিয়ে তাদের মনের মধ্যে বসবাসকারী জান্তব প্রবৃত্তিটির উন্মোচন ঘটে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে ক্ষমতার লোভে মত্ত শ্বেতাঙ্গ শাসকদের রণহুঙ্কারকে চিহ্নিত করা হয়েছে, যারা ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত। দিনের অন্তিমকাল বলতে একদিকে যুগান্তের ইঙ্গিত ও ধ্বংসের পূর্বাভাস, ও অন্যদিকে ক্ষমতালোভী পশ্চিমী শক্তির অত্যাচারী শাসনের অবসানের ঘোষণাকে বোঝায়। এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কথাটির অর্থ হল যুগাবসানের কবি। এমন কবি আসবেন যিনি নতুন যুগের পথ প্রদর্শক হবেন। ঔপনিবেশিক শক্তির অত্যাচার, সভ্য দুনিয়ার আগ্রাসন ও গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে অশুভ ধ্বনির ঘোষণা। এইরূপ পরিস্থিতিতে কবি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুগান্তরের কবিকে সভ্য সমাজের প্রতিনিধি হিসেবে আহ্বান জানিয়েছেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকালের ঘোষণায় সন্ধ্যাকাল আসন্ন। আর ঠিক এই সময়েই যুগান্তরের কবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানহারা মানবীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে, কারণ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার উপর বঞ্চনা করেছেন, শোষণ, শাসন ও অত্যাচার চালিয়েছেন, এবং আফ্রিকার যে একটা নিজস্ব অধিকার রয়েছে তাকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি সাম্রাজ্যবাদী শক্তিরা। মানহারা মানবীর দ্বারা এটাই প্রকাশ পেয়েছে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র প্রলাপের মধ্যে ক্ষমা চাইতে কবি বলেছেন, কারণ সংকটময় পরিস্থিতিতে ক্ষমাই পারে পৃথিবীর পরিশুদ্ধি ঘটাতে। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ মনে করেন, অপমানিত আফ্রিকা ও তার অধিবাসীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়াটাই সভ্য সমাজের কর্তব্য, যার মধ্য দিয়ে তৈরি হওয়া পাপের প্রায়শ্চিত্ত হবে। ক্ষমাকেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলে কবি অভিহিত করেছেন, কারণ যুদ্ধ ও হিংস্রতার মধ্য দিয়ে কখনো স্থায়ী শান্তি আসে না, যা আসে তা ক্ষমার মধ্য দিয়েই আসে। সকলের কাছে রিকোয়েস্ট হইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি বেশি বেশি করে উৎসাহ পাই। সবাই ভালো থেকো, সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।